আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর লাইভে আসলাম আবার। ইনশাল্লাহ আজকের এই লাইভে আমরা গতি যে আগে যতটুকু পড়েছিলাম তার পরবর্তী অংশ আমরা কিছু গ্রাফের ম্যাথ করব, গ্রাফ রিলেটেড কিছু পড়াশোনা করব, বিভিন্ন গ্রাফ নিয়ে কথা বলবো। যে আমাদের সমবেগ আছে, অসমবেগ আছে, সমতরণ, অসমতরণ, যে এই অবস্থাগুলো আছে, এই অবস্থাগুলোর জন্য আমাদের গ্রাফগুলো কেমন হতে পারে, বিভিন্ন ধরনের গ্রাফ আছে। ঠিক আছে, তো প্রথমে দেখা যাচ্ছে না? হ্যাঁ, আমি প্রথমে কথা বলবো হচ্ছে সমবেগ নিয়ে। সমবেগ 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 মানে কি? সমবেগ মানে হচ্ছে একটা বস্তু যখন প্রতি একক সময়ে একই দূরত্ব অতিক্রম করবে তখন তাকে সমবেগ বলবে। অর্থাৎ প্রত্যেকটা সময় প্রতি একক সময়ে তার বেগের মানটা একই থাকবে, তার বেগের মানটা পরিবর্তন হবে না। এটাকে বলা হবে সমবেগ। প্রতি একক সময়ে দূরত্ব পরিমাণটা সেম হবে। প্রথম সেকেন্ডে ধরো 5 মিটার গেল, দ্বিতীয় সেকেন্ডে আরও 5 মিটার যাবে, তৃতীয় সেকেন্ডে আরও 5 মিটার যাবে। প্রতি একক সময়ে তার অতিক্রান্ত দূরত্বটা সবসময় সেম থাকবে, বেগের কোনো চেঞ্জ হবে না। এটাকে বলা হবে সমবেগ। তো সমবেগের গ্রাফটা কেমন হতে পারে? আমরা যদি সমবেগের গ্রাফটা এস এবং টি দিয়ে আঁকি, সরণ এবং সময় দিয়ে আঁকি, সমবেগের গ্রাফটা হবে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান, প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান। এটা হচ্ছে আমার সমবেগের গ্রাফ। ঠিক আছে, যদি আমি এস এবং টি দিয়ে আঁকি, যদি আমি সমবেগের গ্রাফটা ভি এবং টি দিয়ে আঁকতে চাইতাম, ভি এবং টি, সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হবে না, সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হবে না। সমবেগ মানে বেগটা সবসময় সেম থাকবে। সময় তোমার যাই হোক না কেন, সময় বাড়ুক কমুক, সবসময় তোমার বেগটা সেম থাকবে। এটা হচ্ছে আমার সমবেগ। তারপর আমি যদি সমবেগের গ্রাফটা ত্বরণ বনাম সময় দিয়ে আঁকতাম, ত্বরণ বনাম সময়, আমরা জানি যে একটা বস্তু যখন সমবেগে চলে তখন তার কোনো ত্বরণ থাকে না। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। ত্বরণ হলে যে কোনো বস্তু যখন ত্বরণ থাকবে তার বেগটা বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি পেলে ত্বরণ হবে, বেগ হ্রাস পেলে মন্দন হবে। যেহেতু বস্তু সমবেগে চলতেছে, সমবেগে চললে বস্তুর কোনো ত্বরণ থাকবে না। তাহলে ত্বরণ ভার্সেস যে সময় গ্রাফ, আমি যদি এই গ্রাফের মধ্যে সমবেগকে দেখাতে চাই, কিছু না আঁকলেই চলবে। মানে আসলে এখান থেকে এই গ্রাফ থেকে আমরা সমবেগ পাবো না। সমবেগের গ্রাফটা ত্বরণ এবং সময়ের জন্য এটাই হবে, জাস্ট কোনো কিছু আঁকা লাগবে না, শূন্য হবে এটা, কারণ সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ পাওয়া যায় না। তারপর আমি যদি এরকম করি যে সমবেগের গ্রাফটা ভি এবং এস দিয়ে আঁকবো, ভি এবং এস। সমবেগ যেহেতু আমার দেখো এখানে ওয়াই অক্ষে আমার কি আছে? বেগ আছে। এক্স অক্ষে আমার সরণ আছে। তো আমার কী হচ্ছে এখানের মধ্যে তোমার বেগটা হচ্ছে সমবেগ। বেগের কখনোই পরিবর্তন ঘটবে না। তুমি যত দূরত্ব অতিক্রম করো না কেন, বেগের কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে এটা কী হবে? এটা হবে একটা সমান্তরাল সরলরেখা। বেগের মানটা বাড়বে না, কমবে না, সবসময় একই থাকবে। তাহলে তোমার দূরত্ব যাই হোক না কেন, বেগের কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে সমবেগের গ্রাফ। তারপর আমি যদি ধরো আমি একই গ্রাফটা যদি কী করে দিই, অক্ষ চেঞ্জ করে দিই, অক্ষটা চেঞ্জ করে দিলাম। সমবেগের গ্রাফটা এখানে এস দিলাম, এখানে ভি দিলাম, এখানে এস, এখানে ভি। ধরো একটা বেগ যা থাকে, বেগ কী হবে তখন? ওই অক্ষ সমান্তরাল হবে। বেগের মানটা ডানে বামে কোথাও যাবে না, সোজাসুজি উপরে চলে যাবে। বেগের মানটা সবসময় একই থাকবে, কারণ আমি সমবেগ নিয়ে কথা বলতেছি। বেগের মানটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে এস ভি হলে এটা ওয়াই অক্ষ সমান্তরাল হবে, ভি এস হলে এক্স অক্ষ সমান্তরাল হবে, এ টি হলে কিছু আঁকা লাগবে না, কারণ সমবেগের ক্ষেত্রে কোনো ত্বরণ থাকবে না। ভিটি হলে এটা কী হবে? এটা সব টি যাই হোক না কেন, বেগ সবসময় সেম থাকবে। এস এবং টি হলে প্রতি একক সময় তোমার দূরত্ব সেম থাকবে। তাই সমবেগের জন্য এস টি আঁকলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, তাহলে এই 1 2 3 4 5 এই 5টা গ্রাফ হচ্ছে আমার কি? সমবেগের গ্রাফ। তো এটা মুছে দিচ্ছি আমি। সমবেগের পরে আমরা পড়াশোনা করবো হচ্ছে অসমবেগ নিয়ে। অসমবেগ, ঠিক আছে, অসমবেগ। ঠিক সেমভাবে দেখো আমি একটু আগে যখন সমবেগ গ্রাফ আঁকছিলাম এস এবং টি দিয়ে, এটাও আঁকবো। এস এবং টি এর গ্রাফটা সমবেগের জন্য কী হয়েছিল? একটা সরলরেখা হয়েছিল, মূলবিন্দুগামী সরলরেখা। কিন্তু যখন অসমবেগে আর গ্রাফ আঁকবো এস এবং টি দিয়ে,
তখন এটা হবে মূলবিন্দুগামী সরলরেখা না হয়ে এটা কি হবে, মূলবিন্দু থেকে এটা বাঁকা হবে, বাঁকা। এরকম হতে পারে, এরকম হতে পারে, যে কোনো একটা হতে পারে। এটা অসমবেগ বোঝাচ্ছে। বেগের মানটা কি হবে না, সরল রেখার মতো কি হবে না, চেঞ্জ হবে না। এটা সময়ের সাথে এটা কম বেশি করে চেঞ্জ হবে। এই জন্য তোমার হয় এটা হবে অথবা এটা হবে অসমবেগের গ্রাফ এস এবং টি এর ক্ষেত্রে। আমি যদি অসমবেগের গ্রাফটা এ এবং টি দিয়ে আঁকি, যেহেতু একটু আগে আঁকছিলাম কি সমবেগ হলে ত্বরণ থাকে না, এই জন্য আমি এ টি এর গ্রাফে কিছু আঁকি নেই। কিন্তু অসমবেগ হলে একটা বস্তুর মধ্যে কি থাকবে, ত্বরণ থাকবে। নর্মালি আমরা ধরে নিচ্ছি অসমবেগ মানে বেগটা বাড়বে। বেগ যদি বাড়ে তো অসমবেগের ক্ষেত্রে কী হবে, অসমবেগের ক্ষেত্রে আসলে ত্বরণটা কী হয়ে যায়, সমত্বরণ হয়ে যাবে। অসমবেগের ক্ষেত্রে ত্বরণটা সমত্বরণ হয়ে যাবে। তাহলে আমি যদি এ এবং টি দিয়ে গ্রাফটা আঁকি, গ্রাফটা হবে এমন, এ টি। এটা হবে কি প্রায় এটা সমত্বরণ, মানে এটা সমত্বরণ বোঝাচ্ছে। অসমবেগের ক্ষেত্রে সমত্বরণ পাওয়া যায়, এই জন্য আমার এ এবং টি এর গ্রাফটা কী হবে, এক অক্ষের সমান্তরাল। তারপর আমি যদি গ্রাফটাকে ভি এবং টি দিয়ে আঁকতে চাই, ঠিক আছে, তাহলে অসমবেগ নিয়ে কাজ করতেছি না। অসমবেগ গ্রাফটা কেমন হবে, মূলবিন্দুগামী হবে। কেন, তোমার কি সময়ের সাথে তোমার কি হচ্ছে, বেগ চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে বেগটা চেঞ্জ হচ্ছে, সময়ের সাথে বেগটা চেঞ্জ হচ্ছে। এই জন্য এটা হচ্ছে গ্রাফটা হচ্ছে এমন। তাহলে অসমবেগের ক্ষেত্রে কি আঁকলাম, এস এবং টি এর গ্রাফটা বাঁকা হবে। এ টি এর গ্রাফটা অসমবেগের ক্ষেত্রে আমরা সমত্বরণ পেতে পারি। সমত্বরণ পেলে এটা কী হবে, সবসময় সেম থাকবে। এই জন্য এর মানটা বাড়বে না, কমবে না, সরলরেখা হবে। আর যে ভি এবং টি এর গ্রাফটা মূলবিন্দুগামী সরলরেখা হয়ে যাবে। কারণ হচ্ছে তোমার অসমবেগের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে বেগটা একই অনুপাতে বাড়তেছে। অসমবেগের ক্ষেত্রে বেগটা একই থাকতেছে না, তবে একই অনুপাতে বাড়তেছে। 1 সেকেন্ডে ধরো 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড, একই অনুপাতে বাড়তেছে, সেম থাকতেছে না। এই জন্য এটা কি ভিটি এর গ্রাফটা হবে কি মূলবিন্দুগামী সরলরেখা। কার জন্য, অসমবেগের জন্য। তাহলে আমাদের সমবেগ শেষ, অসমবেগ শেষ। আমরা এরপরে পড়াশোনা করব হচ্ছে যে সমত্বরণ। সমত্বরণের গ্রাফ কেমন হবে, সমত্বরণের গ্রাফ প্রকাশ করতে হলে আমরা যদি ভি এবং টি দিয়ে সমত্বরণের গ্রাফ প্রকাশ করি, যদি কোনো একটা বস্তু যদি আদিবেগ না থাকে, তবে তার সমত্বরণের গ্রাফ হবে মূলবিন্দুগামী সরলরেখা। সমত্বরণের গ্রাফ হবে কি মূলবিন্দুগামী সরলরেখা। সমত্বরণ মানে কি, ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, বেগটা বাড়তেছে। বেগ বাড়লে এটা একটু লিখলাম না একটু আগে, এটা অসমবেগের গ্রাফ। বেগ বাড়লে বেগটা সেম থাকবে না, সেম না থাকলে অসমবেগ হবে। অসমবেগ হলে তোমার ত্বরণটা বাড়বে। যদি কোনো বস্তু কি না থাকে, কোনো বস্তুর আদিবেগ না থাকে। আবার যদি কোনো বস্তুতে আদিবেগ থাকে, তখন তার গ্রাফটা কেমন হবে, তার গ্রাফটা একটু উপর থেকে শুরু হবে। তবে এটা কী হবে, এটা প্রায় আগেরটার মতো হবে, একটু উপর থেকে শুরু হবে, কারণ তার আদিবেগ আছে, ঠিক আছে। তারপর সমত্বরণের গ্রাফ আমি যদি এ এবং টি দিয়ে প্রকাশ করতে চাই, সমত্বরণ, তাহলে কি হবে, আমার এটা এক অক্ষের সমান্তরাল। তোমার সময় যাই হোক না কেন, তোমার ত্বরণের কোনো কি হবে না, ত্বরণের কোনো চেঞ্জ হবে না। এই জন্য এ এবং টি এর গ্রাফ, সমত্বরণের ক্ষেত্রে এ টি এর গ্রাফটা হবে কি সরলরেখা হবে। তারপরে আমি যদি সমত্বরণের গ্রাফটাকে এস এবং টি দিয়ে প্রকাশ করতে চাই, এস এবং টি স্কোয়ার দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে কেমন হবে, তোমরা দেখো তো। আমরা একটা সূত্র লিখি, আমরা জানি কি এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, মূলবিন্দুগামী সরলরেখা। কেন, আমরা একটা সূত্র জানি না, এস সমান কি ইউটি প্লাস, আমরা একটা সূত্র, এটা থাকুক, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কোনো একটা বস্তু যদি আদিবেগ শূন্য হয়, এস সমান কি চলে আসবে, হাফ এ টি স্কোয়ার চলে আসবে। তাহলে তোমার এ যদি কনস্ট্যান্ট হয়, সমত্বরণ মানে এটা কনস্ট্যান্ট, তখন তোমার এসটা কার সমানুপাতিক হবে, এসটা তোমার টি স্কোয়ারের সমানুপাতিক হয়ে যাবে। আর সমানুপাতিক হলে কি করতে হয়, সমানুপাতিক হলে তোমার মূলবিন্দুগামী সরলরেখা। এইখান থেকেই আমরা এই সমীকরণ থেকে এই গ্রাফটা আঁকতে পারি। যদি আমার একটা বস্তু আদিবেগ না থাকে, তবে তার সরণটা সময়ের সমানুপাতিক। কখন সমানুপাতিক হবে, যখন তোমার ত্বরণটা সমত্বরণ হবে। তাহলে সমত্বরণের গ্রাফ যদি এস এবং টি স্কোয়ার দিয়ে প্রকাশ করতে চাই, এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, ঠিক আছে। তাহলে এইগুলো সবগুলো হচ্ছে আমার সমত্বরণের গ্রাফ। তারপর সমত্বরণের গ্রাফ নিয়ে পড়াশোনা শেষ। কেউ আছে সমত্বরণ নিয়ে পড়াশোনা শেষ। তাহলে এরপরে আমরা পড়ব হচ্ছে
তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, স্ক্রিনশট নিয়ে ফেললে তাহলে আর মুছে ফেললে আর সমস্যা হবে না আর কি। তাহলে সমতরণের গ্রাফটা আঁকা, সমতরণের গ্রাফটা আমরা এরপর অসমতরণ করবো। অসমতরণ, অসমতরণ, সমতরণ যা অসমতরণ তার চেয়ে একটু ভিন্ন হবে। অসমতরণ, ঠিক আছে। তো অসমতরণের গ্রাফটা কেমন হবে? অসমতরণ যখন একটাকে আঁকছিলাম সমতরণের গ্রাফ ভি এবং টি, এটা কী ছিল? মূলবিন্দু আমি সরলরেখা ছিল। তাহলে অসমতরণ হলে কেমন? একটু বাঁকা হবে আর কি। অসমতরণ হলে কি বাঁকা হবে, এরকম বাঁকা হবে। অসমতরণের গ্রাফগুলো ভি এবং টি এর গ্রাফটা বাঁকা হবে। সমতরণের সময় কী ছিল? সোজা ছিল। অসমতরণ মানে কি? তোমার বেগটা সমানুপাতে চেঞ্জ হবে না, বেগটা মানে বিভিন্নভাবে চেঞ্জ হবে, বেগের মানটা সমানুপাতে চেঞ্জ হবে না, তখন তোমার গ্রাফগুলো একটু বাঁকা আসবে যদি ভি এবং টি দিয়ে গ্রাফ না আঁকো। তারপর তুমি যদি এ এবং টি দিয়ে প্রকাশ করতে চাও তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। মূলবিন্দুগামী সরলরেখা তোমার অসমতরণ না, তোমার এক একটা সময় ত্বরণের মান এক একটা পাচ্ছ, তুমি এক একটা সময় ত্বরণের মান এক একটা পাচ্ছ, তাই এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এটা বাড়তেও পারে আবার কমতেও পারে, ত্বরণটা বাড়তে পারে আবার কি হতে পারে, কমতেও পারে। এরকম হতে পারে, এরকম হতে পারে যে আমার সময়ের সাথে ত্বরণের মানটা কমতেছে। ত্বরণের মান কমা মানে কি? ত্বরণের মান কমা মানে হচ্ছে মন্দন হওয়া। ত্বরণের মান কমা মানে হচ্ছে মন্দন হওয়া, তোমার এক্ষেত্রে মন্দন ঘটতেছে, এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে এটা অসমতরণের গ্রাফ, সমতরণের গ্রাফ, অসমতরণের গ্রাফ শেষ। তারপর হচ্ছে আমরা এখন কয়েকটা গ্রাফ দেখবো, যে গ্রাফগুলো থেকে আমাদেরকে বলতে হবে যে গ্রাফের এই অংশে কী কাজ ঘটতেছে, এই অংশে কী কাজ ঘটতেছে। এরকম যেমন ধরো এটা তোমার একটা হচ্ছে তোমার এস এবং টি এর গ্রাফ। এস এবং টি, এস মানে কি? এস মানে তোমার সরণ, এস মানে হচ্ছে সরণ, আর টি মানে কি? টি মানে হচ্ছে সময়, সময়। তাহলে এস এবং টি এর গ্রাফ এখানে দেখাচ্ছে কি? এই ধরো একটা নাম দিই, ও এ বি সি, ও এ বি সি। তাহলে কি তোমার কি হচ্ছে এখানের মধ্যে ও থেকে এতে তোমার কি আমি সময়ের সাথে আমার দূরত্ব বাড়তেছে, সময়ের সাথে আমার কি হচ্ছে? সময়ের সাথে দূরত্ব বাড়তেছে। একটু আগে শিখালাম একটা এই ধরনের গ্রাফ কেমন হবে, কীরকম হবে। এস এবং টি এর ক্ষেত্রে যদি তোমার মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায় তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমবেগ। তখন তাকে বলা হয় কি? সমবেগ। তাহলে আমার এখানে এই অংশটা হচ্ছে কি? সমবেগের গ্রাফ। এই অংশটা হচ্ছে আমার এই অংশটা, এই যে সমীকরণটা, সরি এই গ্রাফটা, এই গ্রাফের যে এস এবং টি গ্রাফ তার প্রথম অংশটা হচ্ছে আমার সমবেগ। তারপরে দেখো এই অংশটা একদম ফ্ল্যাট, মানে এটা বোঝাচ্ছে যে আমার সময় যতই বাড়ুক না কেন আমার দূরত্ব পরিবর্তন হচ্ছে না। সময় আমার যতই বাড়তেছে আমার দূরত্বে এসের মান বাড়তেছে না, কমতেছে না, এসটা আমার কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাতে আমার কোনো ব্যক্তি বা বস্তু কি আছে? স্থির আছে, ঠিক আছে। আবার এখানের মধ্যে কি হচ্ছে? এখানে আমার বেগটা কমতেছে, মানে সমবেগে বেগটা হচ্ছে কি? বেগটা নামতেছে না। এস এবং টি একটা সরলরেখা পাচ্ছি, সরলরেখা পালে এটা এই অংশটা আমার কি হবে? একটা সমবেগ হবে, সমবেগ। সমবেগ একসময় কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে, সমবেগ স্থির হয়ে গেছে, স্থির ছিল, তারপর আবার সমবেগে চলা শুরু করেছে, সমবেগে বেগটা কি গেছে? একসময় এখানে এসে স্থির হয়ে গেছে। তাহলে এস এবং টি এর ক্ষেত্রে এই ধরনের গ্রাফ এবং এই ধরনের গ্রাফ থাকলে বুঝতে হবে কি এটা হচ্ছে আমার কি? সমবেগ। আর যখন কি স্থির হয়ে যাবো, স্থির হওয়া মানে কি? মানে এস এর মানটা তোমার কনস্ট্যান্ট, এস এর মানটা কনস্ট্যান্ট হওয়া মানে বেগ বা তোমার দূরত্ব কোনো পরিবর্তন হচ্ছে না। দূরত্ব পরিবর্তন না হলে তুমি স্থির আছো। তাহলে এস এবং টি এর গ্রাফে এই ধরনের সরলরেখা, এই ধরনের সরলরেখাগুলো সমবেগ বুঝাবে। আর এই সরলরেখাটা যেটা তোমার এক অক্ষের সমান্তরাল সেটা কি বুঝাবে? সেটা বুঝাবে হচ্ছে তুমি স্থির আছো, ঠিক আছে। কিন্তু আমি যখনই এই এসটাকে চেঞ্জ করে আমি ভি দিয়ে দিব, এসটাকে চেঞ্জ করে আমি যখনই ভি দিয়ে দিব তখন এটা কি বুঝাবে? এটা সমবেগ বুঝাবে না, এটা কি বুঝাবে? এটা তখন সমতরণ বুঝাবে। সমতরণ মানে বেগ বাড়তেছে, সময়ের সাথে বেগ বাড়তেছে, তাহলে এটা সমতরণ। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয় না? এই জন্য সময়ের সাথে যখন বেগ বাড়বে, তুমি যখন এসটা চেঞ্জ করে ভি করবা, সময়ের সাথে বেগ বাড়তেছে, এটা হচ্ছে কি? সমতরণ। আর তোমার এই পয়েন্ট এ থেকে বিতে তোমার বেগটা কি স্থির আছে, বেগের মানটা পরিবর্তন করতেছে না, তাহলে তোমার মাঝখানের এই অংশটা কি হয়ে যাবে? মাঝখানের এই অংশটা তোমার সমবেগ হয়ে যাবে। তারপরে আবার এই অংশটা কি হয়ে যাবে? আমার এই অংশটা আমি কি করতেছে? এই অংশটা আমার বেগ আস্তে আস্তে কমতেছে, বেগ হ্রাস পাচ্ছে। বেগ হ্রাস পেলে এটা কি বলা হয়? সমমন্দন। সমমন্দনের গ্রাফ, ঠিক আছে, সমমন্দনের গ্রাফ। তাহলে সমতরণ, সমবেগ, সমমন্দন। তাহলে আমার একটু আগে আমি ছবি আঁকছিলাম হচ্ছে এস এবং টি এর জন্য, এখন আঁকছি ভি এবং টি এর জন্য। তাহলে একই গ্রাফ, কিন্তু তোমার ওয়াই অ্যাক্সিসের মানটা, ওয়াই অ্যাক্সিস একসময় বেগ ছিল, একসময় সরণ ছিল। সরণ যখন ছিল তখন এটা ছিল সমবেগ, এটা ছিল স্থির, এটাও ছিল সমবেগ।
কিন্তু যখন বেগ এবং টি চলে আসলো, এটা হয়ে গেছে সমত্বরণ, এটা হয়ে গেছে সমবেগ, এটা হয়ে গেছে সমমন্দন। ঠিক আছে, গ্রাফ চেঞ্জ হয়েছে, তোমার কি তোমার অবস্থাও চেঞ্জ হয়ে গেছে। এখন আর সামনেগুলো থেকে কী ধরনের ম্যাথ আসতে পারে, এগুলো থেকে আমার কী ধরনের ম্যাথ আসতে পারে আমরা সেগুলো দেখি। একটা ম্যাথ দেখি, ধরো তো একটা গ্রাফ দিল, সেই গ্রাফটা হচ্ছে ধরো বেগ এবং সময়ের গ্রাফ, বেগ এবং সময়ের গ্রাফ। ও এ বি সি ডি ই, যেহেতু বেগ এবং সময়ের গ্রাফ, আমার ও এ অংশটা কি হবে, ও এ অংশটা হবে আমার কি সমত্বরণ। ঠিক আছে, এ বি অংশটা কি আছে, বেগটা স্থির আছে, এ বি অংশটা কি আছে, বেগটা সোজা, সরল লেখা হবে না। ঠিক আছে, তোমার সরল লেখা আঁকবা, তাহলে এ বিটা হবে কি, এ বিটা হবে সমবেগ। তারপর আবার বিসি, বিসি আবার কি হচ্ছে উপরের দিকে উঠতেছে না, তো বিসি আমার কি হবে সমত্বরণ, বিসি আমার কি হবে, বিসি আমার সমত্বরণ হবে। ঠিক আছে, তারপর আবার সিডি, সিডি অংশ কি হচ্ছে, সিডি অংশের বেগটা তোমার কনস্ট্যান্ট রয়ে গেছে না, কনস্ট্যান্ট রয়ে যাওয়া মানে কি বিসিডি অংশটা তোমার সমবেগ। তারপর আবার দেখো ডি অংশটা, ডি অংশটা কি হচ্ছে নামতেছে, নিচে নামতেছে, নিচে নামলে একটু কি বললাম, নিচে নামলে এটা হবে সমমন্দন। তাহলে নর্মালি আমাদের পরীক্ষার মধ্যে গ্রাফ যেগুলো দেওয়া থাকে এগুলো বেগ এবং সময়ের গ্রাফ দেওয়া থাকে, বেগ এবং সময়ের গ্রাফ। তো বেগ এবং সময়ের গ্রাফ থেকে আমাকে কি বের করতে বললে, ফার্স্টে আমাকে ধরো আমি একটা গ্রাফটাকে আঁকলাম, মানগুলো দিচ্ছি একটু পরে। ফার্স্টে আমাদের বুঝতে হবে আমার কোন অংশে কী ঘটতেছে, যেখানে তোমার ভি এবং টি এর গ্রাফে যেটা কি একটু বাঁকা রেখা হবে, মানে কি মূলবিন্দু আমি সরল রেখা টাইপের হবে, এইটা এটা, এবং যেটা নিচের দিকে নেমে যাবে এগুলো হবে কি, এগুলো ত্বরণ এবং মন্দন বুঝাবে। উপর উঠতেছে ত্বরণ, উপর উঠতেছে ত্বরণ, নিচে নামতেছে মন্দন। আর যেগুলো সরল রেখা, যেগুলো একশোকে সমান্তরাল, মানে তোমার টি চেঞ্জ হচ্ছে কিন্তু তোমার এই মানগুলো ভি এর মান চেঞ্জ হচ্ছে না, ভি এর মান চেঞ্জ না হলে এটা কি বুঝাবে, সমবেগ বুঝাবে, সমবেগ, সমবেগ। ঠিক আছে, তাহলে আগে তোমাকে একটা গ্রাফ দেখে বুঝতে হবে, এমসিকিউতে আসবে এই এবি অংশটা কি বোঝাচ্ছে, বিসি অংশ কি বোঝাচ্ছে, সিডি অংশ কি বোঝাচ্ছে, এই জিনিসগুলো তোমাকে জিজ্ঞেস করবে এমসিকিউতে, যে কে কোনটা কি বোঝাচ্ছে। তাহলে আমরা যদি এটা যদি বুঝতে পারি যে কোন অংশ কি বোঝাচ্ছে, তাহলে আমাদের জন্য ম্যাথ করাটা ইজি হয়ে যাবে আমাদেরকে। তাহলে আমরা বের করতে পারবো যে আমার কোন অংশে ত্বরণ, কোন অংশে মন্দন, কোন অংশে সমবেগ হচ্ছে। ঠিক আছে, যারা দেখতেছো, যারা পরে এখন দেখতেছো, তারা পরবর্তীতে ভিডিওটা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের গ্রাফের প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। আর তোমাদের এমসিকিউর জন্য, আমাদের আজকে ভিডিওটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা ম্যাথ করি, একটা ম্যাথ করলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, ধরো এই মানটা হচ্ছে 5, আর এইবার মানটা হচ্ছে তোমার 10, এই মানটা হচ্ছে 2, এই মানটা হচ্ছে 4 না, এটা একটু বেশি করে দিই, ধরো 6, এটা হচ্ছে 8, আর এটা ই পয়েন্টটা, তো ই পয়েন্ট এখানে, এই পয়েন্টের মান আছে 10, সবগুলো সেকেন্ড, টির মানগুলো আছে সেকেন্ডে। আর আমার ওয়াই অক্ষ বরাবর যে বেগের এককগুলো হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো ওয়াই অক্ষ বেগ বোঝাচ্ছে আমার, এক্স অক্ষ কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। তো তোমার এক কোশ্চেন আসতে পারে যে এ বি অংশ ত্বরণ কত, বিসি অংশ ত্বরণ কত। ধরো কোশ্চেন আসলো যে এ বি অংশে ত্বরণ কত। ঠিক আছে, তা আমরা নর্মালি ত্বরণের সূত্র আমরা কি জানি, ত্বরণ সূত্র হচ্ছে যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো আমার যে এ বি অংশ না, এটা ও এ অংশ হবে, ও এ অংশ, এ বি না হবে ও এ হবে, ও এ অংশ ত্বরণ কত। তো আমরা ত্বরণের সূত্র আমরা কি জানি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তো ও এ অংশের জন্য লাস্ট পয়েন্ট কোনটা, লাস্ট পয়েন্ট এ না, এ বরাবর ভি এর মান কত, এ বরাবর ভি এর মান বা বেগের মান হচ্ছে কত 5। আর ও এ অংশের আদি পয়েন্ট কত, আদি পয়েন্ট ও না, ওতে মানে ও মানে কি 0 পয়েন্ট, ওখানে আদি বেগ কত, আদি বেগ হবে 0। আর এখানে সময়টা কত লাগছে, ও থেকে এ বরাবর যে সময়টা, এক্স অক্ষ বরাবর সময়টা হচ্ছে আমার 2, তাহলে আমার 5/2 মানে কত, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এভাবে করে কি বের করতে পারবো, যে কোনো একটা অংশের জন্য ত্বরণটা কত আসে। তাহলে ও এ অংশের ত্বরণটা কেমনে বের করছি, ত্বরণ মানে কি ভি মাইনাস ইউ বাই টি।
আমি যে অংশের জন্য বেগ করতেছি ওই অংশে আমার শেষ বেগ কত, এ পয়েন্টের জন্য বেগ কত 5, আদি অংশ কত, আদি অংশ হচ্ছে আমার ও পয়েন্টের জন্য আদি বেগ কত 0, আর ও অংশের জন্য এ অংশের জন্য এক্স অক্ষ বরাবর সময়টা কত, সময়টা 0 থেকে 2 মানে কত 2 সেকেন্ড। তাহলে এখানে 2 সেকেন্ড বসাই দিব, ভাগ করলে আমি কি পেয়ে যাব, ত্বরণটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ও অংশের ত্বরণ। আচ্ছা এখানে একটা সময় দিই নেই, বিসি ধরো এটা মানটা ভুল করছিল। আচ্ছা ধরো এটা 7 দিই, এটা 10 দিই, এটা 12 দিই। এখন ঠিক আছে, তাহলে ও অংশ ত্বরণটা বের করলাম = ভি মাইনাস ইউ বাই টি। ভি ছিল 5, আদি বেগ ছিল 0, সময় ছিল 2, মান বসিয়ে এটা বের করছি। এখন তোমরা যারা দেখতেছো, কজন দেখতেছো আমি দেখি। তোমরা ও বিসি অংশ ত্বরণটা বের করতে পারবা? বিসি অংশ ত্বরণ, বিসি অংশ ত্বরণটা কত হবে? বিসি অংশ ত্বরণ দেখো তো, বিসি অংশ ত্বরণটা কত হতে পারে? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। বিসি অংশ ত্বরণটা কত হতে পারে? কেউ আনসার করতে পারবা? কেউ পারলে লিখে দাও, তারা দেখতেছো। আচ্ছা তোমরা দেখতে থাকো, আমি মিলে দিচ্ছি। বিসি অংশ, ঠিক আছে, বিসি অংশ দেখো তো, আমি বি এবং সি নিয়ে কাজ করতেছি। তো বিসি অংশ আমার শেষ পয়েন্টকে, শেষ পয়েন্ট সি না, সি বরাবর বেগ কত? সি বরাবর বেগ হচ্ছে আমার 10, সি বরাবর বেগের মান হচ্ছে 10। বিসি অংশের আদি পয়েন্ট হচ্ছে বি বরাবর বেগের মান কত? বেগের মান হচ্ছে 5। আর বিসি অংশের জন্য এক্স অক্ষ বরাবর সময় কত? বিসি অংশের জন্য সময়টা দেখো, সময়টা হচ্ছে 6 এবং 7-এর মাঝখানে কত সেকেন্ড? 1 সেকেন্ড। তাহলে আমার আনসার কত হবে? 10 - 5/1 মানে কত আমার? 5 একক কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার বিসি অংশের ত্বরণটা হচ্ছে যে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা বিসি অংশের ত্বরণটা পাই গেছি। এরপরে ধরো আমাকে বলতে পারে কি, বিসি মুছে দিচ্ছি আমি, এটা তোমরা বুঝবে ভালো করে, ইজি। এবার বলতে পারে কি, এতক্ষণ আমরা ত্বরণ নিয়ে কাজ করি, এখন যদি মন্দন নিয়ে কাজ করি, ডি অংশ মন্দন কত? ডি অংশের ত্বরণ না বলে কি বলতে পারে? ডি অংশের মন্দন কত? ঠিক আছে, ডি অংশ মন্দন কত? দেখো ডি অংশের মধ্যে মন্দন করতেছে না, তো মন্দনের আমরা সূত্র কী বসাই? মন্দনের সূত্র আছে, আমরা নর্মাল সূত্রে বসাই, ত্বরণ সূত্র বসাই, মন্দনটা মাইনাস আসবে আর কি। তো ডির জন্য লাস্ট পয়েন্ট কত? ইতে তোমার বেগ কত? ইতে তোমার বেগ 0। ঠিক আছে, ইতে যে বেগ 0। আর আদি পয়েন্ট কত? ডি না, ডিতে তোমার বেগ কত? ডি তোমার বেগ হচ্ছে তোমার 10। আর ডি এবং ইর জন্য এক্স অক্ষ বরাবর সময় কত? 10 থেকে 12 মানে কত? 2 সেকেন্ড। মানটা কত আসবে? -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডি অংশের জন্য মন্দন কত পাচ্ছি? মাইনাস আসা মানে কি পাওয়া? মন্দন পাওয়া। তুমি আমরা তো সূত্র ইউজ করছি, তো সূত্রটা মাইনাস পেয়েছি, মাইনাস পাওয়া মানে হচ্ছে মন্দন। গাড়িটা কি করতে? গাড়িটার বেগটা আস্তে আস্তে কমতেছে, মন্দনে কি হয়? গাড়ির বেগ কমে যায়। তাহলে ডি অংশের মন্দনটা পাই গেছি এটুক শেষ। তারপর তো বলতে এবি অংশে বেগ কত? এবি অংশের ত্বরণ কত? এবি অংশ কি? এবি অংশটা আমার সমবেগ না, সমবেগে কি হবে না? সমবেগে কোনো ত্বরণ থাকবে না। তাহলে এবি অংশের জন্য আমার ত্বরণটা হবে কি? এবি অংশে আমার ত্বরণটা হবে 0। আবার সিডি অংশটা কি? সমবেগ না, সিডি অংশ সমবেগ, ত্বরণটা কত হবে? সমবেগের ত্বরণ কি হয়? 0 হয়। এমসিকিউ আসবে, ছবি দিয়ে বলবে এবি অংশ ত্বরণ কত, ছবি দিয়ে বলবে সিডি অংশ ত্বরণ কত। যে অংশটা তোমার সমবেগে চলতেছে গাড়ি, যে অংশে, ওই অংশে তোমার ত্বরণটা কি হবে? ত্বরণটা তোমার 0 হবে। কি বলতে পারে এবি অংশে? বলতে পারে যে এবি দূরত্ব কত? এবি দূরত্ব কত? তো এবি অংশের বস্তু সমবেগে চলতেছে না, সমবেগে চললে দূরত্ব সূত্র কি? দূরত্ব সূত্র হচ্ছে S = VT। তো আমার এবি অংশের বেগ কত? এবি অংশ আমার বেগ হচ্ছে 5। এবি অংশের সময় কত? এ থেকে বি এর সময়টা কত? 2 থেকে 6, 2 থেকে 6 মানে কত? কয় সেকেন্ড? 4 সেকেন্ড মানে কত? 20 মিটার। আমি এবি অংশ দূরত্ব পেয়ে গেছি কত? 20 মিটার। সিডি অংশ দূরত্ব কত? তোমাকে কোশ্চেন বলতে পারে সিডি অংশের জন্য দূরত্ব কত? সিডি অংশের দূরত্ব কত? সিডি অংশের সমবেগে চলতেছে, দূরত্ব সূত্র মানে কি? S = VT। S = VT সূত্র বসাও, S = VT। S কত তোমার? ভি কত তোমার? সিডি অংশের বেগ হচ্ছে তোমার 10। সিডি অংশের সময় কত? সি থেকে ডি 7 থেকে কত? 7 থেকে 10, 7 থেকে 10 মানে কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 30 মিটার তোমার। তাহলে সিডি অংশের জন্য এবি অংশের দূরত্ব কত পাইছি? 20 মিটার। সিডি অংশের জন্য দূরত্ব কত পাইছি? 30 মিটার। তাহলে আমাকে এরকম যদি কোন একটা অংশ, যে অংশটা বস্তু সমবেগে চলতেছে, ওই সমবেগের জন্য দূরত্ব বের করতে বলে,
তাহলে ওই যে বেগটা পাবো, বেগের সাথে আমি সময়টা গুণ দিব, বেগের সাথে সময়টা গুণ দিব। এখানে সময় ছিল 4 সেকেন্ড, সময় ছিল 3 সেকেন্ড, 3 দিয়ে গুণ দিছি, এ পাশে 4 দিয়ে গুণ দিছি। কাকে গুণ দিছি? বেগকে গুণ দিছি, বেগকে গুণ দিছি। কারণ হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, সমবেগের জন্য দূরত্ব সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এই সূত্রে ফেললে আমি কি পেয়ে যাব? ওই অংশের জন্য দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই অংশের দূরত্ব পেয়ে গেছি। এরপরে আমাকে আরও বলতে পারে যে এই যে গাড়িটা চলছে, এটা যে গাড়িটার যে গ্রাফ, এই পুরো গাড়িটা যে চলছে, এই গ্রাফ থেকে তুমি গাড়িটার দূরত্ব বের করো। গাড়িটা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে, গাড়িটা যে এই পথে চলছে, এই গ্রাফটা বেগ এবং সময়ের গ্রাফ, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তো আমরা চাইলে অনেকভাবে করতে পারি। আমাদের এই অংশের ত্বরণ ঘটছে, ও অংশ ত্বরণ ঘটছে, বিসি অংশ ত্বরণ ঘটছে, ডি অংশ ত্বরণ ঘটছে, এবি অংশ সমবেগ, সিডি অংশ সমবেগ। তাহলে আমরা যারা যেখানে যেখানে ত্বরণ ঘটছে, মন্দন ঘটছে, ওখানে আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট ই স্কয়ার ইউজ করতে পারি, অথবা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র ইউজ করতে পারি। আর যে অংশ সমবেগে চলছে, সমবেগের জন্য আমরা এস ইকুয়াল টু ভিটি ইউজ করতে পারি। ঠিক আছে? তা আমি তোমাদেরকে আগে কঠিন নিয়ম শেখাবো, তারপর একটা সহজ নিয়ম শেখাবো। ধরো আমরা পুরো ও অংশ দূরত্ব বের করবো, ও অংশের জন্য দূরত্ব বের করবো। কেমন বের করবো? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো ওই অংশ আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে 5। 2 দিয়ে ভাগ করলাম, টি কত? টি হচ্ছে আমার 2 সেকেন্ড। তো এখান থেকে আসতেছে কত মিটার? এখান থেকে আসতেছে 5 মিটার। ওই অংশের জন্য আসতেছে কত? 5 মিটার। এবি অংশ একটু আগে বের করছি, কত বেড়েছিল? এবি অংশ বেড়েছিল হচ্ছে যে কত? 5 4 5 20 মিটার। এবি অংশ একটু আগে বেড়েছে 5 মিটার, 20 মিটার বেড়েছে। এর বিসি অংশের জন্য কী করবো? বিসি অংশের জন্য একইভাবে সূত্রে ফেলবো। সূত্রে ফেললে কী হবে আমার? বিসি অংশ ত্বরণে চলতেছে না, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো বিসি অংশের জন্য আদি বেগ কত? বিসি অংশ আদি বেগ হচ্ছে 5। বিসি অংশের শেষ বেগ কত? বিসি অংশের শেষ বেগ হচ্ছে 10 ডিভাইড বাই 2 ইন্টু টি কত? বিসি অংশের জন্য সময় কত? সময় হচ্ছে 1 সেকেন্ড। কত হচ্ছে? 5 10 15, 15কে 2 ভাগ দিলে কত হয়? 7.5 মিটার। বিসি অংশ দূরত্ব হচ্ছে 7.5 মিটার। সিডি অংশ দূরত্ব বের করছি একটু আগে। সিডি অংশ দূরত্ব কত বের হয়েছিল? সিডি অংশ দূরত্ব বের হয়েছিল, দেখা যাচ্ছে না? এই তো এখন দেখা যাচ্ছে। সিডি অংশ দূরত্ব বেড়েছিল একটু আগে কত? 30 মিটার বেড়েছে, 30 মিটার। তা আমার লাস্টে কে বাকি আছে? লাস্টে আমার ডি অংশ বাকি আছে। ডি অংশ কোন সূত্রে ফেলবো? এই ইউ প্লাস ভি বাই 2 ফেলবো। তাহলে এখানে আদি বেগ কত? ডি অংশ না, আদি বেগ হচ্ছে 10, শেষ বেগ কত? 0। 2 ভাগ করলে কত? 5 হবে। সময় কত আমার? 2। 5 দুগুণে কত আসবে? 10 মিটার আসবে। 5 দুগুণে 10 মিটার। আমি মুখ করে ফেলছি, তোমরা সূত্রে ফেলে করবা। তাহলে মোট দ্রুত দেখো তো, 5 মিটার, 20 মিটার, 7.5 মিটার, 30 মিটার, 10 মিটার। মোট কত হচ্ছে? 5 এ 20 কত? 25। 25 30 কত? 55। 55 10 65। 65 আর 7.5 কত? 72.5 মিটার আসতেছে। 72.5 মিটার। তোমরা ম্যাথ মিলে দেখবা। তোমাদের আমি সূত্রটা বলে দিলাম। ত্বরণের অংশ ত্বরণের সূত্রে ফেলবা, সমবেগের অংশ সমবেগের সূত্রে ফেলবা। এভাবে করে সবগুলো যোগ করবা, কত পাচ্ছি আমরা? 72.5 মিটার পাচ্ছি পুরো অংশের ক্ষেত্রফল। ঠিক আছে? 72.5 মিটার। ডিটা কেমন বের করছি বলছি? ডিটা কি মন্দন না? মন্দনের জন্য মন্দনের সূত্রে ফেলছি। মন্দনের জন্য এই সূত্র ইউজ করা যাবে। ইউজ করলে তুমি 10 মিটার পাবা। ঠিক আছে? তাই এটাতে হলো কঠিন নিয়ম, মানে এটা আমরা নর্মাল নিয়মে করবো, মানে সূত্রে ফেলে করবো। আর একটা আছে কি, তুমি আনসারটা মনে রাখো, আনসারটা পাশে লিখে রাখছি, এই 72 এটা লিখে রাখলাম। এভাবে করে না করে যখন তোমাকে বেগ এবং সময়ের গ্রাফ দেওয়া থাকবে, ওখান থেকে তুমি সরাসরি করতে পারো কি, তোমার এই গ্রাফটাকে অনেকগুলো খণ্ডে ভাগ করবা। অনেকগুলো খণ্ডে ভাগ করে সেই খণ্ডের ক্ষেত্রফলগুলো যোগ করলে তুমি কি পেয়ে যাবা? দূরত্ব পেয়ে যাবা। কীরকম? যেমন ধরো এখানে ছোট্ট একটা ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত আমার? 2। উচ্চতা কত আমার? 5। এটা একটা কি আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রের উচ্চতা কত পাচ্ছি? 5 পাচ্ছি। ভূমি কত পাচ্ছি? 4 পাচ্ছি। তারপর আবার এখানে একটা কি পাওয়া যাচ্ছে? এখানে একটা ট্রাপিজিয়াম পাওয়া যাচ্ছে। এই জায়গাটা ট্রাপিজিয়ামের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর যোগফল। সমান্তরাল বাহুকে 5 এবং 10, সমান্তরাল বাহু যোগফল
ইন্টু কি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এই বাহুগুলোর মধ্যবর্তী দূরত্ব কত 1 প্লাস আরেকটা কি পাচ্ছি আয়তক্ষেত্র পাচ্ছি না, আয়তক্ষেত্র এটার উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 10, এটা ভূমি কত, ভূমি হচ্ছে 7 থেকে ভূমি হচ্ছে 3, তারপর একটা ত্রিভুজ পাচ্ছি, সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত আমার 2, উচ্চতা কত আমার 10, সবগুলো যোগ করো 5 পাবো, 20 পাবো, 7.5 পাবো, 30 পাবো, 10 পাবো, যোগ করো 10 বেশি 30 40, 40-এর এখানে কত 60 65 72, এখানে কত আসতেছে 72 আসতেছে, মানে 72.5 আসতেছে। তার মানে তুমি যখন তোমাকে বেগ এবং সময়ের গ্রাফ দেওয়া থাকবে তখন তুমি চাইলে তোমার গ্রাফটাকে অনেকগুলো ছোট ছোট খণ্ডে বিভক্ত করবা, জ্যামিতিক ত্রিভুজ, চতুর্ভুজ, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম, এগুলোকে ভাগ করার পরে ওই প্রত্যেকটা অংশের ক্ষেত্রফল বের করবা, ক্ষেত্রফল বের করে যোগ করবা, ওই যোগ করলে যোগফল যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তোমার গাড়ি কর্তৃক বা গাড়ি হোক, বস্তু হোক, মানুষ হোক, যে কারো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে এই গ্রাফের ক্ষেত্রফলের সমান। অথবা তুমি এটা যদি করতে না চাও, তুমি ত্বরণের সূত্রে ফেলে ত্বরণের যে অংশ ত্বরণ করছে ওই অংশ দূরত্ব বের করবা, সমবেগের জন্য এস ইকুয়াল টু ভিটি ফেলবা, মানে এস ইকুয়াল টু ভিটি মানে কি সমবেগের দূরত্বের সূত্র, যেটা যেখানে যে সূত্র ফেলা লাগবে ওই সূত্র ফেলে তুমি মানটা বের করলেও আনসার কত পাবা, সেম পাবা, সেম আনসার সেম আসবে। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু এই টাইপের ম্যাথ আসবে, আমাকে গ্রাফ দিয়ে দিবে, গ্রাফ দিয়ে বিভিন্ন অংশের ত্বরণ বা মন্দন বের করতে বলবে, এবং যেটা সবসময় বলা হয় মানে এই টাইপের গ্রাফ, এই টাইপের গ্রাফের জন্য দূরত্ব বের করতে বলবে, বেগ এবং সময়ের গ্রাফ থেকে দূরত্ব বের করতে বলবে। আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি, যেখানে অনেকগুলো খণ্ডের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমার মোট ক্ষেত্রফলটা হবে দূরত্ব। অথবা নর্মাল নিয়মে করবো তুমি, যদি তোমার ওভাবে মন চায় যে এই সূত্রগুলো ইউজ করে করে দূরত্ব বের করবো। আজকের গ্রাফের ক্লাসটা এই পর্যন্তই, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখা করবো কেমিস্ট্রি নিয়ে। আমরা ফিজিক্স একটা চ্যাপ্টার শেষ করছি, তো ইনশাল্লাহ তোমাদের এরপর থেকে রেগুলার ক্লাস হবে, কন্টিনিউ ক্লাস হবে। গতি শেষ, গতির পর আমরা কেমিস্ট্রি পড়বো চ্যাপ্টার 6, ওইটা নাকি অনেকের সমস্যা। চ্যাপ্টার 6-এর পরে আবার আমরা ধরো আবার ফিজিক্সে ফিরবো, আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়বো ইনশাল্লাহ। এরপরে হায়ার ম্যাথ দেখাবো তোমাদের, হায়ার ম্যাথ পড়াবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো করে পড়াশোনা করো সবাই।